প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকেই স্বাগতম। আমি মোহাম্মদ মনির হোসেন, প্রভাষক, ইতিহাস বিভাগ, ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ, ঠাকুরগাঁও। আমি আজকে একাদশ শ্রেণীর ইতিহাস প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় লর্ড ডালহৌসি। আমরা বিগত ক্লাসগুলোতে জানার চেষ্টা করেছি যে ভারতবর্ষে যে ইউরোপীয়রা আসে এবং সর্বশেষ ইংরেজরা এই অঞ্চলে ওই উপনিবেশিক শাসন ব্যবস্থা গড়ে তোলে। সেই শাসন ব্যবস্থাকে সুদৃঢ় করার জন্য এই অঞ্চলে তাদের আধিপত্য বিস্তারের জন্য যেসব প্রচেষ্টা এবং পদ্ধতি গ্রহণ করে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। এবং যেসব ব্যক্তির মাধ্যমে, অর্থাৎ এ অঞ্চলে যেসব ইংরেজ শাসকদের মাধ্যমেই মূলত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকে সুদৃঢ়করণ করা হয়। তাদের মধ্যে আমরা জানি যে প্রথম রবার্ট ক্লাইভ ছিলেন, পরবর্তীতে ওয়ারেন হেস্টিংস, আমরা উইলিয়াম বেন্টিংয়ের নাম শুনেছি। আজকে আমরা তাদেরই একজন লর্ড ডালহৌসিকে নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই ভারতীয় উপমহাদেশে ইংরেজ তথা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকে সুদৃঢ়করণ করতে বা শাসন ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে যেই সব ইংরেজ ব্যক্তিবর্গ ভূমিকা রেখেছেন তার মধ্যে অন্যতম ছিলেন লর্ড ডালহৌসি। আজকে আমরা লর্ড ডালহৌসি সম্পর্কে জানব। লর্ড হার্ডিন্সের পর মাত্র 36 বছর বয়সে লর্ড ডালহৌসি ভারতের গভর্নর জেনারেল নিযুক্ত হন। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন একজন স্বেচ্ছাচারী, কঠোর পরিশ্রমী এবং উচ্চাভিলাষী শাসক। লর্ড ডালহৌসিকে সাম্রাজ্যবাদী শাসকও বলা হয়। উনি ভারতবর্ষে ইংরেজ সাম্রাজ্য বিস্তারে বিভিন্ন বৈধ এবং অবৈধ পদ্ধতি অবলম্বন করেন, এই জন্য তাকে উচ্চাভিলাষী শাসক বলা হয়ে থাকে। ইংল্যান্ড কর্তৃপক্ষ এ যাবৎ যত সাম্রাজ্যবাদী শাসক ভারতীয় উপমহাদেশে প্রেরণ করেছেন তাদের মধ্যে একমাত্র ওয়েলসির সাথে তার তুলনা করা যায়। লর্ড ওয়েলসির সাম্রাজ্যবাদী শাসনের সাথে লর্ড ডালহৌসির সাম্রাজ্যবাদী শাসনের একটা তুলনা করা যায়। তার সাম্রাজ্যবাদী মূলনীতি মূলত 3টি উপায়ে তিনি বাস্তবায়ন করেন। অর্থাৎ তিনি যে ভারতবর্ষের সাম্রাজ্য বিস্তার করবেন, এই সাম্রাজ্যবাদী নীতি বাস্তবায়নের জন্য তিনি 3টি উপায় অবলম্বন করেন। প্রত্যক্ষ যুদ্ধের মাধ্যমে রাজ্য বিস্তার, সত্যবিলোপ নীতির প্রয়োগ দ্বারা রাজ্য বিস্তার এবং কুশাসনের অজুহাতে পররাজ্য অধিকার। তিনি ভারতবর্ষে ইংরেজ শাসনকে সুদৃঢ় করার জন্য যেসব পদ্ধতি গ্রহণ করেন তার মধ্যে একটা ছিল সরাসরি যুদ্ধের মাধ্যমে, অর্থাৎ যুদ্ধ করে রাজ্য বিস্তার করা, রাজ্য জয়লাভ করা, এবং আরেকটা ছিল সত্যবিলোপ নীতি। সেই সত্যবিলোপ নীতিটা আজকে আমরা আলোচনা করব। আরেকটা ছিল কুশাসনের অজুহাতে পররাজ্য অধিকার, অর্থাৎ কোনো রাজ্য তিনি অধিকার করবেন, অর্থাৎ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে নিয়ে আসবেন। এর ফলে তিনি অজুহাত হিসাবে কুশাসনকে দায়ী করেন, অর্থাৎ ওই রাজ্যে কুশাসন চলছিল, এই কুশাসন দূর করে তিনি ওই শাসককে ওইখান থেকে উৎখাত করে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীন সেই রাজ্যটা নিয়ে আসেন। মূলত এইভাবেই ভারতবর্ষে তিনি রাজ্য বিস্তার করেন। লর্ড ডালহৌসি 1846 থেকে 56 সাল পর্যন্ত গভর্নর জেনারেল ছিলেন। তিনি তো সাম্রাজ্যবাদী শাসক ছিলেন, এগুলো আমরা আগেই বলেছি। তার গৃহীত নীতির ফলে আমরা দেখব যে ভারতবর্ষে সিপাহী বিদ্রোহ হয়। আমরা জানি যে 1857 সালে যে সিপাহী বিদ্রোহ হয় ভারতবর্ষে, যেটা ভারতবর্ষের প্রথম স্বাধীনতার আন্দোলন বলা হয়ে থাকে, সেই সিপাহী বিদ্রোহ বলে থাকে কেউ, আবার কেউ সিপাহী বিপ্লব বলে থাকে। সেই সিপাহী বিপ্লবের অন্যতম কারণ ছিল লর্ড ডালহৌসির গৃহীত পদক্ষেপসমূহ, অর্থাৎ তার সাম্রাজ্যবাদী নীতি, তার সত্যবিলোপ নীতি। এর ফলেই আমরা দেখতে পারবো যে 1857 সালে সিপাহী বিদ্রোহ হয় এবং এরপর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের বদলে এই অঞ্চলে সরাসরি ব্রিটিশের, অর্থাৎ ব্রিটেন রানীর অধীনে চলে যায়। তো লর্ড ডালহৌসির সত্যবিলোপ নীতিটা কি ছিল, অর্থাৎ সত্যবিলোপ নীতি কি, তিনি সত্যবিলোপ নীতির মাধ্যমে কোন কোন রাজ্য দখল করেন
সেই বিষয়গুলো এখন আমরা জানার চেষ্টা করব। লর্ড ডালহৌসি ছিলেন ঘোর সাম্রাজ্যবাদী। ভারতে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারে তিনি যেসব নীতি গ্রহণ করেন তার মধ্যে অন্যতম হলো সত্যবিলোপ নীতি। সত্যবিলোপ নীতির মূল কথা ছিল যে ব্রিটিশের আশ্রিত কোনো দেশীয় রাজ্যের রাজাগণ অপুত্রক অবস্থায় মারা গেলে সেই রাজ্য সরাসরি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হবে। এক্ষেত্রে বলা হয়ে থাকে যে কোনো রাজার যদি দত্তক পুত্র থাকে তাহলে সে উত্তরাধিকার হিসাবে মনোনীত হবে না, অর্থাৎ সেই রাজ্যও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে চলে যাবে। তো মূলত এটাই ছিল সত্যবিলোপ নীতি, অর্থাৎ কোনো রাজার যদি কোনো উত্তরাধিকার না থাকে, অর্থাৎ কোনো পুত্র না থাকে এবং তার যদি দত্তক পুত্রও থাকে, তারপরেও সেই রাজ্যটা ইংরেজদের অধীনে চলে যাবে। লর্ড ডালহৌসি ছিলেন ঘোর সাম্রাজ্যবাদী, আমরা এগুলো আগেই জেনেছি। তার সাম্রাজ্যবাদী নীতির মূল উদ্দেশ্য ছিল ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের ব্যাপক বিস্তৃতি সাধন, অর্থাৎ তার সাম্রাজ্যবাদী নীতির মূল কথাই ছিল যে ভারতে কিভাবে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকে আরও সুদৃঢ়করণ করা যায়, কিভাবে বিস্তার ঘটানো যায়, সেই বিষয়গুলো। এ উদ্দেশ্যে অনুপ্রাণিত হয়ে তিনি যে সমস্ত পন্থা অনুসরণ করেন তার মধ্যে অন্যতম ছিল তার বিখ্যাত সত্যবিলোপ নীতি। সত্যবিলোপ নীতির মূল কথাই ছিল যে ব্রিটিশের আশ্রিত যে কোনো দেশীয় রাজ্যের রাজা অপুত্রক অবস্থায় মারা গেলে এবং তার রাজবংশের কোনো উত্তরাধিকার না থাকলে সেই রাজ্য সরাসরি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়ে যাবে এবং দত্তক বা পালিত পুত্রের অধিকারকে স্বীকৃতি দেওয়া হবে না। লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতির প্রয়োগ ঘটান বিভিন্ন রাজ্যে। ওয়েলসের অধীনতামূলক মিত্রতা নীতির গ্রহণের ফলে দেশীয় রাজ্যগুলোর রাজনৈতিক স্বাধীনতা জলাঞ্জলি দিয়ে ইংরেজদের আশ্রিত হয়ে পড়লে সত্যবিলোপ নীতির প্রয়োগের ক্ষেত্রে অনেকটাই সুপ্রশস্ত হয়। আমরা লর্ড ওয়েলসের অধীনতামূলক মিত্রতা নীতি দেখেছি, আর মূলত সেই নীতির আলোকেই লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতি প্রয়োগ করেন। এই সত্যবিলোপ নীতির দ্বারা সাতারা, নাগপুর, সম্বলপুর ব্রিটিশ অধিকারভুক্ত হয়। সাম্রাজ্যবাদী নীতির মূর্ত প্রতীক ডালহৌসি সর্বপ্রথম সাতারার উপর সত্যবিলোপ নীতির প্রয়োগ করেন। সাতারার রাজা ব্রিটিশের বিনা অনুমতিতে দত্তক গ্রহণ করেছিলেন। 1908 তো লর্ড ডালহৌসি বলেন যে সত্যবিলোপ নীতিতে দত্তক পুত্র গ্রহণযোগ্য হবে না, ফলে এই অজুহাতে সাতারা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অধিভুক্ত হয়। এছাড়া ভগত, উদয়পুর ও কারাউলির অধিকার ক্ষুণ্ণ করেন, এই অঞ্চলও দখল করেন। কর্ণাট, তাঞ্জোর দখল করেন। সত্যবিলোপ নীতি অনুসরণ করে ডালহৌসি কর্ণাটের নবাব ও তাঞ্জোরের রাজা ও রাজপরিবারের ভাতা ও বৃত্তি বন্ধ করে দেন। অতঃপর পেশোয়া দ্বিতীয় বাজিরাও এর মৃত্যুর পর তার দত্তক পুত্র ধুন্দুপন্থের বা নানা সাহেবের বৃত্তি বন্ধ করে দিয়ে এ রাজ্যগুলো ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন। তো মূলত সত্যবিলোপের মাধ্যমে এই সব অঞ্চলগুলো লর্ড ডালহৌসি ব্রিটিশ শাসনের অধিভুক্ত করে নেন। এছাড়া কুশাসনের অজুহাতে অযোধ্যা গ্রাস করেন, তিনি যুদ্ধের মাধ্যমে বিভিন্ন অঞ্চল দখল করেন। এভাবে ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকে সুদৃঢ়ীকরণ করেন লর্ড ডালহৌসি। মূলত এইসব নীতির কারণেই পরবর্তীতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে এই অঞ্চলে একটা ক্ষোভ সৃষ্টি হয়। সেই ক্ষোভ থেকে আমরা পরবর্তীতে দেখব যে 1857 সালে সিপাহী বিপ্লব সংগঠিত হয়। আমরা এই বিষয়গুলো আগামী ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। সেই পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। ধন্যবাদ সকলকে।